জাতিসংঘের পর এবার আমেরিকার পায়ে ধরল পাকিস্তান। দাবিটা কি? দাবি হলো এই মুহূর্তে ভারত যেন কোনো রকমের মিলিটারি অ্যাকশন পাকিস্তানের বিপক্ষে না নেয়। তার জন্য তারা আমেরিকা শরণাপন্ন হলেন এবং বোঝানোর চেষ্টা করলেন এই মুহূর্তে যদি দক্ষিণ এশিয়ায় কোনো রকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে আসলে পুরো রিজিয়নটার সমস্যা তৈরি হবে, যার ভুক্তভোগী হবে আমেরিকাও। অদ্ভুত যুক্তি। আপনারা আমাদের দেশে এসে সন্ত্রাসবাদী বিভিন্ন আক্রমণ করবেন, আর ভারতবর্ষ যখন অ্যাগ্রেসিভ কোনো মুভের দিকে যাবে তখন আপনারা একবার জাতিসংঘে যাবেন, একবার আমেরিকার কাছে যাবেন, একবার গোটা বিশ্বের কাছে অ্যাপিল করবেন যেন কোনো অবস্থাতেই এই মুহূর্তে কোনো যুদ্ধ না হয়। এতটা ভয় ভারতের মিলিটারিকে কেউ যে পেতে পারে এই প্রথমবার কিন্তু আন্তর্জাতিক মহল দেখলো, এবং দিনের পর দিন পাকিস্তান এক হাস্যরসে পরিণত হলো তা কিন্তু আমরা ভারতীয়রা বুঝলাম। অদ্ভুত লাগার বিষয় আছে আরও। এরপরে আমেরিকার মার্কো রুবিও, মানে ভারতীয় পদমর্যাদায় যাকে আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী ভাবতে পারেন, সে মার্কো রুবিও জয়শঙ্করকে ফোন করলেন এবং জয়শঙ্করকে ফোন করে কি বললেন? তিনি বললেন যেন এই মুহূর্তে ভারতবর্ষ এবং পাকিস্তানের এই পুরো বিষয়টা যতটা সম্ভব যেন মীমাংসা করা যায়। এরপর তিনি পাকিস্তানকেও ফোন করেছেন। পাকিস্তানকে তিনি বলেছেন এই মুহূর্তে ভারতের বিপক্ষে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, কন্ডেম করতে হবে, এবং এই ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটি যেন ভবিষ্যতে না হয় সে বিষয়ে কড়া নজর রাখতে হবে। ভারতবর্ষ পরিষ্কারভাবে বলে দিয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান এই পুরো জিনিসটি আমাদের নিজস্ব দ্বিপাক্ষিক ইস্যু, কোনো তৃতীয় পক্ষকে কোনো অবস্থায় এন্টার দেওয়া যাবে না। সিমলা এগ্রিমেন্টের কথা হয়তো আপনাদের অনেকেই মনে আছে। 1972 সালে যে চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল তার প্রথম ক্লজটাই ছিল যদি ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো রকম ডিসপুট হয় তাহলে কোনো ক্ষেত্রেই তৃতীয় কোনো ব্যক্তিকে এই পুরো বিষয়টায় ঢোকানো যাবে না। ব্যক্তি মানে এখানে রাষ্ট্র, অর্থাৎ থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স ভারতবর্ষ সেদিনও চায়নি, আজকেও চাইছে না। আফটার অল দিনের শেষে নিরীহ ভারতীয় হিন্দু পর্যটকদের হত্যা হতে হয়েছে, এমনকি এই হত্যার পাল্টা যতক্ষণ না অবধি দেওয়া হচ্ছে, নিঃসন্দেহে প্রত্যাঘাত যতক্ষণ না অবধি করা হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস ভারতীয়রাও কিন্তু খুশি হবেন না। ডক্টর জয়শঙ্কর ডিপ্লোম্যাটিক স্তরে পাকিস্তানকে অলরেডি একঘরে করে দিয়েছেন। অলরেডি একের পর এক চুক্তি বাতিল করে পাকিস্তান দেউলিয়াকরণের জায়গায় চলে গেছে। পাকিস্তান একের পর এক আত্মঘাতী পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। তারা তাদের নিজেদের এয়ার স্পেস ভারতের জন্য বন্ধ করে দিয়েছেন, যার ফলে তারা এখন $25 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছেন। এক ডিপ্লোম্যাট এক সময় বলেছিলেন যদি তোমার শত্রুপক্ষ নিজেরাই নিজেদের মতো করে কোনো ভুল করে তাহলে তাকে ডিস্টার্ব করো না। ইংরাজির কোডটা যদি আপনারা দেখেন তাহলে অদ্ভুত সুন্দর একটা লাইন, নেভার ডিস্টার্ব ইউর এনিমিস হোয়েন দে আর মেকিং মিস্টেকস। পাকিস্তান এবার একের পর এক ভুল করে যাচ্ছেন এবং ভারতবর্ষের উচিত তাদেরকে তাদের মতো ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া এই ভুলগুলো করার জন্য। তারা জাতিসংঘে চলে গেলেন, জাতিসংঘের প্রধান ডক্টর জয়শঙ্করকে ফোন করলেন। ডক্টর জয়শঙ্কর বলে দিলেন অ্যাকশন হবেই, এই সন্ত্রাসবাদ মোকাবিলার অ্যাকশন প্রয়োজন। মার্কো রুবিওকে ফোন করলেন পাকিস্তান, মার্কো রুবিও ফোন করলেন ভারতকে। ডক্টর জয়শঙ্কর জানিয়ে দিলেন আমরা কোনো থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স লাগবে না, আমরা চাইছিও না। অর্থাৎ পুরো বিষয়টা এখন ভারত এবং পাকিস্তানের ইন্টারনাল ইস্যু, কোনো এক্সটার্নাল কোনো রাষ্ট্রের ইন্টারফেয়ারেন্স ভারতবর্ষ চাইছে না, ভারতবর্ষ কাউকে ইনভাইটও করছে না। কিন্তু আসল বিষয় হলো জয়শঙ্করকে থামানো যাচ্ছে না। নন পার্মানেন্ট যতগুলো দেশ আছে তাদের মধ্যে 9টা দেশ ভারতের পাশে সর্বসমক্ষে এসে দাঁড়িয়েছে। 6টি দেশের সঙ্গে ফোনে কথা বলেছেন জয়শঙ্কর। পাকিস্তানের সঙ্গে কে আছে? চায়না। শুধু চায়নার এই বারবারন্তে তারা ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন। আসলে ভারতের সঙ্গে গোটা বিশ্ব যে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছে সেটা অনুধাবন করেই পাকিস্তান জাতিসংঘ কখনো বা আমেরিকার পায়ে ধরতে শুরু করে দিয়েছেন। এখানে আমেরিকার স্বার্থটা কি? আজকে এই ভিডিওটা যদি শেষ অবধি দেখেন তাহলে বুঝবেন আমেরিকাই বা পাকিস্তানের মতো সন্ত্রাসবাদ রাষ্ট্রের আবেদনে সাড়া দিয়ে কেন ভারতবর্ষকে ফোন করলেন। দেখুন এই মুহূর্তে পাকিস্তান গোটা বিশ্বে
সন্ত্রাসবাদী রাষ্ট্র নামে পরিচিত, ইউএন ডেজিগনেটেড একাধিক জঙ্গি আশ্রয়দাতা পাকিস্তান। তা সত্ত্বেও পাকিস্তানের জন্য আমেরিকা এবং আমেরিকার মিনিস্ট্রি অফ স্টেট, স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করবেন, এটা হয়তো অনেকে এক্সপেক্ট করেন না। কিন্তু এই পাকিস্তানকে দিনের পর দিন বোড়ে হিসাবে ব্যবহার করেছে এই আমেরিকানরা। আমি বলিনি, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউতে দুদিন আগে বলেছেন, ইয়েস আমরা ডার্টি ওয়ার্ক করেছি, দিনের পর দিন আমরা ডার্টি ওয়ার্ক করেছি ফর আমেরিকা অ্যান্ড ইউকে, ব্রিটেনের জন্য। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে তিনি নিজেই এক্সপোজ করে দিয়েছেন, আমরা আমেরিকার জন্য একের পর এক ডার্টি ওয়ার্ক করেছি। এমনকি আফগানিস্তানের প্রসঙ্গ তিনি টেনে আনেন। অর্থাৎ এই পাকিস্তানকে আসলে খালিস্তানিদের মতো বোড়ে হিসাবে ব্যবহার করে ওয়েস্টার্ন একাধিক দেশ। যখনই তারা ভারতকে ডমিনেট করতে পারে না, তখনই পাকিস্তানিদের এগিয়ে দেয়। যখনই তারা আফগানিস্তানকে কন্ট্রোল করতে চায়, তখনই তারা পাকিস্তানকে একটা জেট বিমান দিয়ে দেয়, ফান্ডিং দিয়ে দেয়, বিশ্ব ব্যাংক থেকে কোনো অর্থ সাহায্য করে দেয়। পাকিস্তান সরকার আবার নড়ে চড়ে বসে, আবার আমেরিকার সাহায্যে কিছু একটা করে, পরবর্তীকালে টাকা শেষ হলে আবার তারা গুটিয়ে যায়। ফলে এই পাকিস্তানকে এরা ভারতের বিপক্ষেই কোনো না কোনো সময় ব্যবহার করেছে, হয়তো ভবিষ্যতেও করবে। কারণ বর্তমান সময়টা আমেরিকানদের পক্ষেও যে খুব ভালো সময় আসতে চলেছে তা কিন্তু ট্রেড ওয়ার চালুর পরে বলা যায় না। ফলে আমেরিকার জন্য তিনি জয়শঙ্করকে ফোন করলেন। আরও অনেক কারণ আছে। যদি সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সটা দেখেন, তাহলে দেখবেন আমেরিকানরা জানে ভারতই একমাত্র দেশ যারা চায়নার ডমিনেন্সকে এই এশিয়াতে সম্পূর্ণভাবে থামাতে পারে। তার জন্য এরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইছেন। কিন্তু আমেরিকানরা ভয় পাচ্ছেন কি? আমেরিকানরা ভয় পাচ্ছেন ভারত যদি কোনো ক্ষেত্রে পাকিস্তানকে অ্যাটাক করে, তাহলে পাকিস্তান তো হাতের বাইরে আমেরিকা চলে যাবেই। তখন পাকিস্তান ওপেন প্ল্যাটফর্মে আমেরিকার থেকে অর্থ সাহায্য চাইবে, অস্ত্র চাইবে। তাই আমেরিকানরা কোনোভাবেই পাকিস্তানকে দিতে পারবে না, কারণ এক্ষেত্রে ভারতের স্বার্থ জড়িয়ে আছে। অথচ ভারতের সঙ্গে সম্পর্ক যদি ডোনাল্ড ট্রাম্প ভালো না রাখেন, তাহলে সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে চায়নার ডমিনেন্সকে শেষ করা যাবে না। দুদিন আগেও এই পাকিস্তানকে 5th জেনারেশন ফাইটার জেট আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। শুধু অস্ত্র দেওয়া হয়েছে তা নয়, সেই এয়ার জেটগুলোকে মেনটেন করার জন্য ডোনাল্ড ট্রাম্প $197 মিলিয়ন তাদের সাহায্য করেছে। ঠিক তার 2 মাস আগে জো বাইডেন তাদেরকে $200 মিলিয়ন সাহায্য করেছে শুধুমাত্র সেই ফাইটার জেটগুলোকে মেনটেন করার জন্য। অর্থাৎ দিনের পর দিন অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে এই পাকিস্তানকে কিন্তু তৈরি করেছে ইউরোপ এবং আমেরিকানরাই। আজকে সেই পাকিস্তানকে সামলাতে তারা হিমশিম খাচ্ছে। কারণ যদি পাকিস্তানকে এই বিশ্ব মানচিত্র থেকে সম্পূর্ণভাবে ধুয়ে দেওয়া যায়, তাহলে কোথাও না কোথাও আমেরিকানদের ষড়যন্ত্র এবং অভিসন্ধিগুলো আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যাবে। অথচ তাদের প্রয়োজন ভারতকে, কারণ সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে, ইন্দো স্পেসিফিক ওশিয়ানে চায়নার ডমিনেন্সকে একমাত্র থামিয়ে দিতে পারে ভারতবর্ষ। ফলে ভারতকেও তারা চটাতে পারছেন না, পাকিস্তানও তাদের গলার কাটা হয়ে বিধে আছে। যদিও ভারতের এখানে কোনো স্বার্থই নেই, ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনো তৃতীয় পক্ষের কোনো বিষয় আমরা এই বিষয়ে এন্টারটেনই করছি না। পাশাপাশি আমেরিকানরা বাংলাদেশে এক অদ্ভুত আগুন নিয়ে খেলার মতো খেলা করছেন। তারা বাংলাদেশের মানব করিডর চেয়েছেন জাতিসংঘকে কাজে লাগিয়ে। অর্থাৎ বাংলাদেশকে কাজে লাগিয়ে তারা মানব বন্ধন করে মানবতার স্বার্থে কিছু এইড পৌঁছে দিতে চায় আরাকানদের হাতে, এবং তারপর নাকি রোহিঙ্গাদের তারা মায়ানমারে পাঠাবে। অর্থাৎ আরাকান আর্মির হাতে অস্ত্র ঘুরপথে তুলিয়ে দেওয়ার চেষ্টা করছে জাতিসংঘ এবং যুক্তরাজ্য। শুধু যুক্তরাজ্য অর্থাৎ একত্রে মিলে এরা আরাকানদের হাতে কিছু পাঠানোর চেষ্টা করছেন বাংলাদেশকে কাজে লাগিয়ে। আর এই মানব করিডরে পরবর্তীকালে যদি চায়নার মদতপুষ্ট মায়ানমারের জুংটা সরকার কোনো ক্ষেত্রে আরাকানদের আক্রমণ করে গিয়ে ঢুকে পড়ে, তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যা আছে তার থেকে আরো খারাপ হতে পারে। সংঘর্ষটা আমেরিকা বনাম চায়না হবে আরাকানকে কেন্দ্র করে, মায়ানমারকে কেন্দ্র করে। তখন সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে আমেরিকানদের কাদের প্রয়োজন হবে? এক এবং একমাত্র ভারতবর্ষ। তাই তারা ভারতবর্ষকে এক্ষেত্রেও চটাতে পারছেন না, কারণ মোহাম্মদ ইউনূস সরকারকে একমাত্র চাপে রেখেছে প্রথম থেকে ভারত। এমনকি ভারত এবং আমেরিকা একত্রে মিলেই
মোহাম্মদ ইউনূস সরকারকে সরাবেন এবং এর জন্য আজ অবধি শেখ হাসিনাকে নিয়ে একটা খারাপ কথাও কিন্তু আমেরিকানরা বলেনি। কিন্তু দিনের শেষে স্বার্থ, রাজনীতি এমন একটা জিনিস যেখানে স্বার্থের সংঘাত চলে প্রতিনিয়ত। এখানে কেউ কারোর বন্ধু নয়, প্রত্যেকটি দেশ নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য লড়ছে। তারা জানেন একবার আরাকান আর্মি অবধি যদি আমেরিকানরা পৌঁছে দেয় বা পৌঁছে যেতে পারে বাংলাদেশের ভিতর থেকে, তাহলে মোহাম্মদ ইউনূসকেও লাথি মারতে তাদের দুদিন সময় লাগবে না। মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ ছাড়ার জন্য সেফ এক্সিট হয়তো আমেরিকা দেবে, শুধুমাত্র বাংলাদেশ তাদের কাছে আরাকান আর্মি অবধি পৌঁছে দিচ্ছেন। জুংটা সরকারের বিপক্ষে লড়াই করবেন এবং বাংলাদেশের কিছুটা অঞ্চল এবং রাখাইন স্টেটকে নিয়ে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে, যা আমেরিকার লং টার্ম প্রজেক্টের প্ল্যান ছিল, যা শেখ হাসিনা বলেছিলেন এবং শেখ হাসিনা ধরে ফেলেছিলেন। অর্থাৎ আমেরিকার এই স্ট্যান্ড নিঃসন্দেহে সাউথ ইস্ট এশিয়ার লং টার্ম ডিপ্লোম্যাটিক প্ল্যানের একটা অংশ, যা জয়শঙ্করও জানেন, জয়শঙ্কর ধরে ফেলেছেন। তাই কোনো অবস্থাতেই ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের তৃতীয় শক্তি হিসাবে মার্কো রুবিও কিংবা আমেরিকাকে কোনো অবস্থায় ঢুকাতে চাইছেন না ভারতবর্ষ। ক্লিয়ার বোঝা যাচ্ছে। প্রকাশ্যে এসে এবার যদি পাকিস্তানকে অস্ত্র আমেরিকা দেয়, তাহলে আন্তর্জাতিক স্তর আমেরিকার বিপক্ষে চলে যাবে। ঠিক যেভাবে ট্রেড ওয়ারের পর ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ আমেরিকার বিপক্ষে কথা বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ফাইটার জেট নিয়ে কথা বলেছে, এরপরেও যদি আমেরিকা পাকিস্তানকে ওপেনলি সাপোর্ট করে, তাহলে কোথাও না কোথাও এটাও তো এস্টাবলিশড হবে যে দেশের বিপক্ষে চায়না আছে, যে দেশের হয়ে চায়না বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, তুমি সেই দেশকেই অস্ত্র দিচ্ছ। তাহলে তোমাদের দ্বিচারিতা ফের একবার আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যাবে না তো? সব মিলিয়ে আমি যে ভিডিওটি বানালাম তা অত্যন্ত ডিপ্লোম্যাটিক কিছু ইকুয়েশনকে এস্টাবলিশ করছে, হয়তো অনেকেই বুঝতে পারলেন। কিন্তু আপাতত ভারতবর্ষের স্ট্যান্ডটা ক্লিয়ার। এই পাকিস্তানকে অ্যাটাক করা হবে, অ্যাকশন নেওয়া হবে, প্রত্যাঘাত করা হবে, কারণ এর পিছনে 27টি হিন্দু নিরীহ পর্যটকদের প্রাণ জড়িয়ে আছে, প্রকান্তরে 26টি হতে পারে। ভারতবর্ষের জবাব দেওয়ার সময় ভারতবর্ষকে বোঝাতে হবে ভারত কি পারে, সেটাই সবার আগে মেন টার্গেট ভারতবর্ষের। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।